শিশু, ছোট একটা শিশু 3 হাত দাঁড়ি, সে দিদা আসছে, বাংলাদেশের শিশু ইংরেজিতে কথা বলতেছে, আরবিতে কথা বলছে। আপনি যত রকম আশ্চর্য হবেন। আমাদের এই রাজনীতিতে গত 17 মাসে এমন অতি আশ্চর্য কিছু ঘটনা আমরা দেখেছি। আমরা ছাত্র ছিলাম, ক্লাসরুম থেকে বেরিয়ে আন্দোলন করেছি, 90-এর গণ অভ্যুত্থান হয়েছে, রাজনৈতিক দলগুলি তত্ত্বাবধায়ক সরকার করেছে, তাদের মতো করে নির্বাচন করেছে, ক্ষমতায় গেছে, আর আমরা ক্লাসরুমে ফিরে গেছি। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করি। জুলাই গণঅভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ, যেখানে বলা হয়েছে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহারের পদক্ষেপ নেবে সরকার। এখন থেকে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে কোনো নতুন করে মামলা করা যাবে না। কিন্তু প্রশ্ন তো থেকে যায় যে দায় মুক্তির সীমা কোথায় আর কারা এর আওতায় আসবে? আসলে একটা জটিল বিষয়। আমাদের যদি জুরিসপ্রুডেন্স ধরেন, যেটাকে আইন বিজ্ঞান বলা হয়, তারপর আমাদের যে সকল ক্রিমিনোলজি রয়েছে, অপরাধ বিজ্ঞান আছে, এবং অপরাধ বিজ্ঞান এবং আইন বিজ্ঞান, এটার সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের একটা সিভিল প্রসিডিউর কোড আছে, আর একটা ক্রিমিনাল প্রসিডিউর সিআরপিসি আছে, ফৌজদারি কার্যবিধি আছে। এখন ফৌজদারি কার্যবিধিতে স্পষ্টতভাবেই উল্লেখ করা আছে এই অপরাধগুলো আমলে নিতে হবে, এর কোনো ব্যর্থ নয়, সেটা প্রেসিডেন্ট হন, প্রধানমন্ত্রী হন, কোনো অবস্থাতে কেউ দায় মুক্তি পাবেন না। তো সেক্ষেত্রে সেই যে জুলাই যারা যোদ্ধা আছেন, সেই জুলাই যোদ্ধার যে অ্যাসার্টেশন, তাদের যে পরিচয়, তাদের যে ব্যাপ্তি, তারা কারা, তাদের বয়স কত, তাদের অপরাধের সীমা পরিসীমা কতটুকু, এগুলোর কোনো রকম যাকে বলে ব্যাখ্যা এবং বিবৃতি ছাড়া এই ধরনের একটি আইন আলটিমেটলি আমাদের এই বর্তমান যে সরকারের অনেকগুলো বিষয়াদি নিয়ে প্রশ্ন আছে, অনেকগুলো বিষয়াদি নিয়ে মানুষের মনে হতাশা আছে, এবং সরকার এই গত 17টি মাসে অসংখ্য কাজকর্ম করেছে যেগুলো স্ববিরোধী, একটির সঙ্গে অন্যটির মেলে না। এবং তারা এই যে ইতিপূর্বে যে কমিশনগুলো করেছে, একটা কমিশনের কোনো কার্যকারিতা নাই, অনেকগুলো অধ্যাদেশ তারা করার চেষ্টা করেছে। মানে অ্যাজ এ হোল আমাদের যে একটা সহজ সরল জীবনের যে আমরা আশা করি, বাঙালি কিন্তু খুব যন্ত্রণাময়, খুব কমপ্লেক্স একটা জাতি নয়, একেবারে সহজ সরল একটা জাতি। তখন এই সরকার যে আইন করছে, যে কানুন করছে, আমাদের এই যে জীবনকে জটিল করে তুলেছে। এই যে অধ্যাদেশটি করা হলো, এটা দ্বারা আসলে যাদেরকে উপকার করতে চাচ্ছে তাদের উপকার না হয়ে বরং ক্ষতি হয়ে যাবে। আর যারা এই কাজটি করেছে, তারা এই কাজটি করার ফলে আগামী দিনগুলোতে মানুষের যে যতটুকু আস্থা তাদের উপর এখনও পর্যন্ত আছে, সেই আস্থাটা নষ্ট হয়ে গেল। আর আমাদের যে আইনের একটা চিরন্তন প্রয়োগ রয়েছে, ধরুন আমরা সবাই এই যে ওরা সবাই যেটা বলো যে কোটা বিরোধী একটা বৈষম্য বিরোধী, কোটা বিরোধী একটা আন্দোলন তারা করেছিল। তো সেখানে মুক্তিযোদ্ধাদের এই সুযোগ দেওয়া যাবে না, যারা এই অন্যায় করেছে, 75 15 আগস্ট খুন করেছে, তাদেরকে ইন্ডেমনিটি দেওয়া যাবে না, এই যে বিষয়গুলো আমাদের সমাজে খুব নিন্দিত হয়ে আসছিল, সেই বিষয়গুলোকে পরিবারতন্ত্র থেকে যা কিছু আমরা নিন্দা করে আসছিলাম, কিন্তু গত 17 মাসের সংস্কারের কর্মকাণ্ডে আমার কাছে মনে হলো যে আমরা কোনোটা থেকে বের হতে পারিনি, বরং আমাদের অতীত যে দায়গুলো ছিল, দায়বদ্ধতাগুলো ছিল, অতীতের যে বার্ডেনগুলো ছিল, যেগুলোকে আমরা লাগেজ বলতে পারি, এই বোঝা আমাদের জাতির উপরে নতুন করে আরোপিত হলো এই অধ্যাদেশটির মাধ্যমে। এবং আইন ও সংবিধান বিশেষজ্ঞ ডক্টর স্বাধীন মালিক বলেছেন, বিচার চাওয়ার অধিকারটা হলো আমার 1 নম্বর মৌলিক অধিকার, আপনি বিচার চাইতে পারবেন না, এটা তো কোনো আইন করে বন্ধ করা কখনো সংবিধান সঙ্গত হয় না। এই যে দায় মুক্তি আইনের শাসনের সীমারেখা আসলে কোথায় যেয়ে দাঁড়ায়? প্রথমত হলো যে এটা পরবর্তীতে টিকবে না। এখন এই যে সরকারের এখন আমাদের যে অবস্থা হচ্ছে, এখানে তো একটা মততন্ত্র একটা বিরাট প্রভাব বিস্তার করছে। সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা যে কাজটি করতে চাচ্ছে, ইভেন দে আর নট ক্লিয়ার অ্যান্ড কনফিডেন্ট যে তারা হোয়াট দে আর গোয়িং টু ডু, তারা আসলে কী করতে যাচ্ছে সেই বিষয়টাই তাদের কোনো স্পষ্ট ধারণা নেই। কতটা তাদের উপকার হবে, কতটা প্রয়োজন, কতটা অপ্রয়োজন। এখন আমাদের এই যে জুলাই যোদ্ধা হিসেবে আপনি যে সেরেনিটিকে গত 17টি মাসে আমরা দেখেছি রাজপথে, তাদেরকে আমরা বিভিন্নভাবে, কেউ ইনকলাব মঞ্চ, কেউ এনসিপি, কেউ সমন্বয়ক, বিভিন্ন নামে, তারপরে পরবর্তী কিংস পার্টি, আমরা তাদেরকে ডিফাইন করার চেষ্টা করেছি, তাদেরকে ওভার রেটিং করার চেষ্টা করেছি, তাদের হাতে রাষ্ট্রের ক্ষমতা তুলে দিতে চেয়েছি, তাদেরকে প্রধানমন্ত্রী বানাতে চেয়েছি,
আগামী বহু বছর ধরে একটা নতুন তন্ত্র, নতুন বন্দোবস্ত আমরা তাদের মাধ্যমে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছি। এখন আজকের এই দিনের বাস্তবতা হলো যে গত 17 মাসে কোনো কিংস পার্টি মানে শির দ্বারা সোজা করে দাঁড়াতে পারেনি, মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারেনি, তছনছ হয়ে গেছে। সমন্বয়ক বলতে এখন আপনি যদি কারো কাছে গিয়ে বলেন যে আমি সমন্বয়ক, আপনি সমাজের কারো কাছ থেকে কোনো পজিটিভ আপনি সাড়া পাবেন না সমন্বয়ক নাম নিয়ে। আপনি যদি বলেন যে সমন্বয়ক হয়ে আমি এখন এনসিপি হয়ে গেছি, আমি এনসিপির একজন কর্মী, বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দল, একেবারে ছোট একটা রাজনৈতিক দল, ধরেন একটা রাজনৈতিক দলের নাম উলাং ফট, একেবারে একটা রাজনৈতিক দল, এরকম অনেক আজিবাজি আছে। আপনি প্রেস ক্লাবে অনেক পাগলও আছে, রাজনীতি করে, সে প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চায়, অর্ধুন্মত, আমরা চিনি তাদেরকে, সে সব জায়গায় বলে আই এম প্রেসিডেন্ট। এখন ওই যে প্রেসিডেন্ট, ওকে দাঁড় করাইয়া অনেক লোক আনন্দ পাওয়ার জন্য কেউ বাদাম খাওয়ায়, চা খাওয়ায়, এরকম অনেক লোক আছে। 20-30টা রাজনৈতিক দল আছে যেগুলো তোপখানা রোড, তারপর শেষে পুরানা পল্টন, প্রেস ক্লাবের সামনে দিয়ে এই মূল্যমন্ত্রী, চায়ের দোকান হলো তাদের অফিস আদালত। তো এই লোকগুলোরও যে গ্রহণযোগ্যতা রয়েছে, এই লোকগুলোকে নিয়ে মানুষের যে আকর্ষণ রয়েছে, অনেকে তাদেরকে বাদাম খাওয়াতে চায়, অনেকে খুশি হয়ে তাদেরকে ফ্রিতে চা খাওয়ায়, শুনতে কথাবার্তা বলে একটা কৌতুক, ভালো লাগে, এদের কথাবার্তা শুনতে ভালো লাগে। সে বলতেছে আমি প্রেসিডেন্ট হব, আমার জন্য একটু দোয়া করেন। তো আপনার শুনতে আছে, ঠিক আছে আপা, আপনার কাছে সালাম করলো, খুব বিনয়ের সাথে বললো, জানেন তো আপা, আমি আগামীতে মানে এমপি ইলেকশন নয়, একটা সরাসরি সে প্রেসিডেন্ট ইলেকশন করবে, তো আমাকে 10টা টাকা দেন, আমি একটু বাদাম খাবো, তো আপনি দিয়ে দেন। এরকম অসংখ্য লোক ওখানে বসছে। এখন এই যে গত 17 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যেই সমস্ত লোকদেরকে প্রতিষ্ঠা করতে চেয়েছে, এদের অবস্থান ওই যে বললাম যে 10 টাকার পার্টি, এদের পর্যায়েও নাই। মানে এরা যদি এসে কারো কাছে গিয়ে ধরেন কথাবার্তা বলে আমাকে 10টা টাকা দেন, কোনো মানুষ দেবে না, বরং রাগ হয়ে যাবে। ফলে এই যে আপনি ধরেন 17টা মাসে 17টা ডাইমেনশনে বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ব্যক্তি, বিভিন্ন আইডিওলজি, বিভিন্ন চিন্তা, বিভিন্ন অধ্যাদেশ কি না করার চেষ্টা করেছেন, সব কিছু করার চেষ্টা করেছেন, একটাও হালে পানি পায়নি। অবশ্য দৃষ্টি মনে হচ্ছে যে ওরে বাবা, বদিউল আলম মজুমদার, আলী রিয়াজ, এক একজনে তো জন অ্যাডামস, মানে কি বলবো, তারপরে আপনার আব্রাহাম লিঙ্কন, তারপরে উইনস্টন চার্চিল, এদের সাথে এরা বড় রাষ্ট্রবিজ্ঞানী, এদের সাথে বড় সমাজ সংস্কারক, না জানি বাংলাদেশে তারা উলট পালট করে কোথায় চেয়ে নিয়ে যায়। এরা কি বাংলাদেশটা কি জান্নাতের কাছাকাছি নিয়ে যাবে, প্রথম আসমানে নেবে না দ্বিতীয় আসমানে নেবে, এগুলো নিয়ে এখন আমরা খুব কনফিউজড। পরে দেখলাম সবগুলো ঘোড়ার ডিম হয়েছে, কিচ্ছু হয়নি, বোগাস। তো এই যে একটা অবস্থা, সেই অবস্থার মধ্যে আবার এখন নতুন আর একটা চমক দেখানোর চেষ্টা, এতে আসলে আমরা কেউ চমকিত হইনি। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। আব্দুল আল কাফি রতন, বাংলাদেশে দায় মুক্তির আইন নতুন কিছু নয়, বিগত সময় আমরা দেখেছি। প্রশ্ন রাখতে চাই, এই অধ্যাদেশ কি ভবিষ্যতের রাজনৈতিক আন্দোলনের জন্য একটি নজির তৈরি করবে, নাকি অতীতের মতো বিতর্ক তৈরি করবে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ রনি ভাইকে। রনি ভাই খুব সুচিন্তিত মতামত দিলেন। এই যে প্রথম প্রশ্নটাই চলে আসে যে আসলে জুলাই যোদ্ধা বলে কাদেরকে মিন করা হচ্ছে, কাদেরকে দায় মুক্তি দেওয়া হচ্ছে। আপনি 2024 সালের জুলাই আগস্টে ঢাকার রাজপথ যদি দেখেন, সেখানে অসংখ্য স্কুল, তারপর কলেজ, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা রাজপথে ছিল। এমনকি রিকশা চালক, শ্রমিকরাও ছিল। হ্যাঁ, আমি সেটা বলছি যে যেমন জুলাই গণঅভ্যুত্থানে ঢাকা শহরে 24 জন রিকশা শ্রমিক শহীদ হয়েছেন। তো এখন কাদের জন্য আপনি দায় মুক্তি, এখন কি দায় মুক্তি দিচ্ছেন তাদের জন্য যারা আপনাদের সহযোগী ছিল? যেমন আমরা তো গণঅভ্যুত্থানে রাজপথে ছিলাম, আমরা তো কারো কাছে দায় মুক্তি চাইনি। 90-এর গণঅভ্যুত্থানে আমরা ছাত্রনেতা ছিলাম, ছাত্র সংগঠনের কর্মী ছিলাম। আমি তখন সদ্য বঙ্গবন্ধু হলে ছাত্র সংসদের সাধারণ সম্পাদক তো শেষ করেছি মাত্র 90-এর গণঅভ্যুত্থানে। তো সেই সময় তো আমরা গণঅভ্যুত্থান করেছি, সেই সময় তো দায় মুক্তির প্রশ্নটা আসে নাই। এখন কেন দায় মুক্তির প্রশ্নটা আসলো? কারণ সেই সময় আমরা যারা ছাত্র আন্দোলন করেছিলাম বা গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছিলাম, তারা কোনো সরকারি লাভ বা সরকারি পদ পদবীর জন্য আমরা কারো কাছে যাইনি, মাথায় আসেনি। আমরা ছাত্র ছিলাম, ক্লাসরুম থেকে বেরিয়ে আন্দোলন করেছি। 90-এর গণঅভ্যুত্থান হয়েছে, রাজনৈতিক দলগুলি তত্ত্বাবধায়ক সরকার করেছে, তাদের মতো করে নির্বাচন করেছে, ক্ষমতায় গেছে, আর আমরা ক্লাসরুমে ফিরে গেছি।
এই যে 24-এর গণঅভ্যুত্থান হলো, গণঅভ্যুত্থানে যারা মূলত অংশগ্রহণ করেছে, এই যে এই রামপুরা রোডের যেই বিশ্ববিদ্যালয় দুইটা, ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় বা উত্তরা বিশ্ববিদ্যালয়, যে যারা মানে রিয়েল ফাইটটা করেছে, এবং উত্তরা বিশ্ববিদ্যালয়ে আমি যতটুকু জানি 6 জন ছাত্র শহীদ হয়েছে। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন গর্বিত ছাত্র, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্দোলনে একজন ছাত্র শহীদ হয় না, এটা আমি জোর গলায় বলি। এই উত্তরা বিশ্ববিদ্যালয় এবং এই যে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় বা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কোনো ছাত্র, তারা কিন্তু আপনার ক্ষমতায় যেতে চায়নি, তারা ঠিকই ক্লাসরুমে ফিরে গেছে। বরং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কৃতিত্বকে কিন্তু অবমূল্যায়নের ঘটনা আমরা দেখেছি। তারপর আর কথা বলি, এই যে এই গণঅভ্যুত্থানে আপনি দেখবেন যে একটা ইউনিক ক্যারেক্টার আছে। আমরা তো 90-এর গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, আমাদের মারা কখনো চিন্তা করে না যে আমাদের পাশে গিয়ে দাঁড়াবে। এই গণঅভ্যুত্থানে আপনি দেখবেন যে হয়তো পরিবার এখন ছোট হয়ে গেছে, এক সন্তানের পরিবার, 2 সন্তানের পরিবার, মারা পর্যন্ত গিয়ে ছেলেদের পাশে দাঁড়িয়েছে, মেয়েদের পাশে দাঁড়িয়েছে, ছেলে মেয়েরা পুলিশের সাথে মারামারি করতেছে, ঢিলাঢিলি করতেছে, আবার ফিরে এসে মারা আদর করে দিচ্ছে, কিছু খাইয়ে দিচ্ছে, আবার তারা যাচ্ছে। এই যে, এবং অসংখ্য নারীরা কিন্তু এই জুলাই গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। ইন্টারেস্টিং হচ্ছে, রনি ভাই আমাকে সাপোর্ট করবেন, যে এই নির্বাচনটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কম নারী প্রার্থীর নির্বাচন। 51টি রাজনৈতিক দলের মধ্যে 30টি রাজনৈতিক দলের, হ্যাঁ, যারা আমি তো ঐক্যবদ্ধ কমিশনের আলোচনা ছিলাম, ঐক্যমত্য কমিশনের আলোচনা ছিলাম, সেই আলোচনা যারা কমিটমেন্ট করেছে যে 5% আসনে তারা নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা একজন নারী প্রার্থীও দেয় নাই। আমরা হয়তো সেই কমিটমেন্ট রাখতে পারিনি, আমাদের সংখ্যাও কম, কিন্তু আমরা দিয়েছি। কিন্তু যারা ক্ষমতায় যাবে 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 বলে মানে রব তুলছে, তারাও কিন্তু কোনো নারী প্রার্থীকে নমিনেশন দেয়নি। যেই প্রশ্নটা আমি এখানে ছিলাম, যে এই যে তরুণরা অংশগ্রহণ করলো, সেই তরুণরা কেউই তো ইন্ডেমনিটি চায় নাই। আন্দোলন করলে আন্দোলনে ক্যাজুয়ালিটি হবেই। ইন্ডেমনিটি চাইলো কারা? সেটাই তো প্রশ্ন। যারা ক্ষমতা ভোগ করেছে, এই 17 মাস ধরে ক্ষমতা ভোগ করেছে, বা 16 মাস ধরে ক্ষমতা ভোগ করেছে। জুলাই যোদ্ধাদের কত শতাংশ আসলে ক্ষমতা ভোগ করেছে? খুবই কম। কোন শতাংশ? এরা আসলে খুবই কম। যাদের কথা বলা হচ্ছে, এই যে রাজনৈতিক দল যারা করলো, যারা একটা নতুন বন্দোবস্ত তৈরি করবে বলেছিল, সেই নতুন বন্দোবস্তের কোনো ডেফিনেশন তৈরি করার আগেই তারা প্রায় বিলুপ্ত হয়ে গেছে। এবং নিশ্চয়ই আপনি অবগত আছেন আব্দুল্লাহ কাফি রতন, নতুন বন্দোবস্তের প্রশ্নটা আজকে মানুষের কাছে হাসির খোরাক, এমন মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা মাহফুজ আলম। এর দায় আসলে কার? তাহলে এই যে বলে নতুন বন্দোবস্তের যে ক্রিয়েটর তো মাহফুজুল আলম। আমার কাছে, আমি রনি ভাই কি বলবেন আমি জানি না, আমার কাছে সেই দিনই নতুন বন্দোবস্তের অপমৃত্যু ঘটেছে, যেই গত বছরের মার্চ মাসে তারা একটা দল করেছে, এনসিপি নাপা। সেই দলের যখন একটা স্টুডেন্টদের দল, তো এটা ছাত্রদের দল, তাদের তো অর্থবিত্ত কম থাকার কথা, তারা ওপেন ধরেন টিএসসির চত্বরে হলো ইফতার পার্টি করতে পারতো, কিন্তু তারা ইফতার পার্টি করেছে কোথায়? 5 তারকা হোটেলে। এটা এখন নতুন নাম ইন্টারকন্টিনেন্টাল, আমাদের সময় আমরা শেরাটন বলতাম, সেই ইন্টারকন্টিনেন্টালে সেই টাকাটা খেয়ে দিল। তার মানে তারা তো পুরনো বন্দোবস্তের মধ্যেই নিজেদেরকে আবদ্ধ করে ফেললো। প্রথম দিনই, প্রথম মাসেই, মার্চ মাসে তারা দল গঠন করেছে, মানে তার মধ্যে রোজার মধ্যে তারা ইফতার পার্টি করে হচ্ছে মনে করেন যে তাদের যেই সুযোগ ছিল বা যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনার তারা অপমৃত্যু ঘটিয়েছে। তো এই যে তারাই তো এখন ইন্ডেমনিটি চাচ্ছে। যারা যে ছাত্র উপদেষ্টারা ছিল, তাদের বিরুদ্ধে তো অনেক অভিযোগ, বিশেষ করে একজন ছাত্র উপদেষ্টার বিরুদ্ধে তো প্রচুর অভিযোগ। তার গ্রামের বাড়িতে তার বিরুদ্ধে ঝাড়ু মিছিল হয়েছে এই গত সপ্তাহে। তার পিতার অধ্যত্ব তো সীমাহীন অধ্যত্ব প্রদর্শন করেছে, ফলে তাদেরই ইন্ডেমনিটি দরকার হয়েছে। আমরা যারা গণঅভ্যুত্থানে ছিলাম, আমরা যারা রাজপথে ছিলাম, আমরা যারা 2রা আগস্ট দ্রোহযাত্রার ইনিশিয়েটর ছিলাম, এবং যেটা নতুন করে আন্দোলনটাকে প্রাণ দিয়েছে, সেই ইনিশিয়েটর হিসাবে, অন্যতম ইনিশিয়েটর হিসাবে আমি তো কোনো দায় মুক্তি চাই না। ধন্যবাদ জানাচ্ছি আব্দুল্লাহ কাফি রতন। গোলাম আলী রনি, এই বিষয়ে 2-4 লাইন আপনার মন্তব্য নিতে চাই। ক্ষমতার সুবিধাভোগীরাই কি দায় মুক্তি চাইছে? অবস্থার দৃষ্টিতে তাই মনে হচ্ছে, যারা সুবিধাভোগী তারা। এবং সবচেয়ে বড় ব্যাপার হলো যে জুলাই গণঅভ্যুত্থানটিতে আওয়ামী লীগের অনেক লোকও কিন্তু অংশগ্রহণ করেছিল, এটা হলো বাস্তবতা।
এবং এখানে কোনো পার্সেন্টেজ ছিল না, আপামর জনসাধারণ সবাই দলে দলে। আপনি এখন যদি জুলাই যোদ্ধা বলেন, আমি তো মনে করি যে এই যে ভোটারদের মধ্যে 18 এখন তো 15-13 কোটি ভোটার, তো 15-13 কোটি ভোটারের মধ্যে অল্প কয়েক কোটি ভোটার, ধরেন অন্তত 10 কোটি ভোটার যারা আছেন তারা এই আন্দোলনে সম্পৃক্ত ছিল শারীরিকভাবে, মানসিকভাবে, চিন্তাগতভাবে। আর এখানে মূল যারা রাজনৈতিক দলগুলো আছে, দেশের মেইন স্ট্রিমের সকল রাজনৈতিক দলের যারা নেতৃবৃন্দ রয়েছেন সবাই এটাকে নেতৃত্ব দিয়েছেন যার যার জায়গা থেকে। আর সম্মুখ সারিতে লড়াই করেছেন অ্যাজ এ সোলজার হিসেবে। এরকম মানে উনি যেটা বললেন যে বিভিন্ন আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা শেষ সময় বলে বন্ধ হয়ে গেছে। তারপরে ডিবি হারুন যখন এদেরকে ধরে নিয়ে গেলেন, সবাইকে ধরে নিয়ে গেলেন, তারা তো ডিবি হারুনের কথা মতো তাদের বাবা মা পর্যন্ত সেখানে গিয়ে তারা বিবৃতি দিলেন যে তারা সেখানে নিরাপত্তার জন্য গিয়েছে এবং তারা সেখানে ভালো আছে। ঠিক ওই সময়টাতে যদি প্রাইভেট ইউনিভার্সিটিগুলো আন্দোলনটা না ধরতেন এবং তারা যদি আন্দোলনে ঝাঁপিয়ে না পড়তেন, এবং তার সঙ্গে সঙ্গে কতগুলি স্পট যেমন উত্তরা, সায়দাবাদ, এরপরে আপনার এই যে আমাদের রামপুরার এই অঞ্চলের শিশু, আবাল, বৃদ্ধ, বনিতা সমস্ত মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে কেন যেন তারা মিশে গিয়েছিল। কোনো হিন্দু ছিল না, বৌদ্ধ, খ্রিস্টান কিচ্ছু ছিল না। তো এই যে মানুষগুলো, আপনি কাকে জুলাইয়ের যোদ্ধা বলবেন না বলেন? তো একটা শিশু, একটা কিশোর, এখন এই যে এখানে আপনি দায় মুক্তি দেওয়ার কথা বলে মূলত আসলে এই আন্দোলনের যে একটা স্পিরিট এটাকে নষ্ট করছেন। দ্বিতীয় ব্যাপার হলো আমরা দুর্ভাগা জাতি, যে ডিম পাড়ে হাসে খায় বাঘ ডাসে, এটা অনেক কথা। এই জাতির ভাগ্যে সবসময় এই ঘটনা ঘটে। এখন এই সরকারের যারা সবচেয়ে বড় কর্তা ব্যক্তি, যাদের সঙ্গে এই আন্দোলনের কোনো সম্পর্ক নেই, তারা কখনোই বাংলাদেশের কোনো গণতান্ত্রিক আন্দোলনে, কোনো জাতীয় স্বার্থে তারা কখনো নিজেদেরকে অ্যাজ এ রেসপন্সিবল যে সিটিজেন বলা হয় এই হিসেবে ন্যূনতম দায়িত্ব পালন করেছেন, এরকম কোনো নজির নেই। যেটাকে বলা হয় ম্যানকাইন্ড, একজন রাজনীতিবিদের প্রথম যে পরিচয়, সে নিজেকে বাদ দিয়ে যখন সে খেতে বসে সে অন্য মানসিকতা চিন্তা করে। এই ধরনের কোয়ালিটি আছে 100 জনের মধ্যে একজন। তো এই যে রাজনীতিতে যারা রাজনীতিবিদ, আপনি যতই কথা বলেন না কেন, খাবার টেবিলে বসে সে অন্য মানুষের কথা চিন্তা করে, ঘুমাতে গিয়ে অন্য মানুষের কথা চিন্তা করে। ওর সঙ্গে তার যদি এডুকেশন, তার পোর্টফোলিও থাকে, তখন সেটা আস্তে আস্তে বাড়তে থাকে। কিন্তু এখন ক্ষমতার কেন্দ্রে যে সমস্ত লোকজন আছেন তারা অবশ্যই অন্য মানুষের কথা চিন্তা করেছে। জনাব গোলাম মাওলা রনি, যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম, রাজনীতির তো আমরা নানা বাক পরিবর্তন হতে দেখলাম, কিন্তু রাজনীতিতে গুণগত পরিবর্তন কতটা এসেছে, কিংবা রাজনীতির নিয়ন্ত্রক এখন কারা? প্রথমত রাজনীতির কোনো গুণগত পরিবর্তন আসেনি, বরং 17 মাস আগে রাজনীতির যতটুকু রিদম ছিল, শব্দ ছিল, তাল ছিল, লয় ছিল, স্বপ্ন ছিল, তারপরে আহ্লাদ ছিল, সেই পুরো জিনিস এখন হাহাকারের মানে করোনা আক্রান্ত হয়ে গেছে। এখন আমাদের মধ্যে, রাজনীতিবিদদের মধ্যে অশ্রদ্ধা, অবিশ্বাস, একে অপরকে আক্রমণ করা, একে অপরকে ঠকানো এবং সবাইকে বঞ্চিত করে নিজের স্বার্থ লাভ করার জন্য যে মানে যাকে বলে প্রচণ্ড রকমভাবে দৌড়াচ্ছে, আর দৌড়াতে গিয়ে তার আশেপাশে সবাইকে সে আঘাত করে সে ফেলে দিচ্ছে। এরকম পরিস্থিতি আমি যতদিন যাবত এই রাজনীতিটা দেখছি ততদিন দেখিনি এই সময়টার মধ্যে। 2 নম্বর হলো যে এই গত 17টি মাসে এমন কতগুলো দৃশ্য আমরা দেখেছি, যে দৃশ্য যেমন ধরুন হঠাৎ করে যদি ধরুন আজ যে শিশুর জন্ম হলো, আপনার চোখের সামনে হঠাৎ করে দেখলেন যে ওর মুখে 3 হাত দাড়ি হয়ে গেছে। শিশু, ছোট একটা শিশু, 3 হাত দাড়ি, সে ধীরে আসছে, বাংলাদেশি শিশু ইংরেজিতে কথা বলতেছে, আরবিতে কথা বলছে। আপনি যত রকম আশ্চর্য হবেন, আমাদের এই রাজনীতিতে গত 17 মাসে এমন অতি আশ্চর্য কিছু ঘটনা আমরা দেখেছি। ওইরকম একটা নবজাতক যদি হঠাৎ করে বিরাট দাড়ি মোষ সহকারে এসে আপনার সামনে এসে আপনাকে নীতি কথা শোনায়, সব কিছু শোনায়, ওইরকম একটা অবস্থা তৈরি হয়েছে। আমরা এই সময়টিতে এসে এমন ভয় পাওয়া শুরু করছি, আমাদের সবাইকে ভীত সন্ত্রস্ত। হঠাৎ করে কোনো মানুষের মধ্যে যদি খরগোশকে দেখে বাঘের আতঙ্ক শুরু হয়ে যায়, কোনো একটা মানুষ যদি দেখা যাচ্ছে একটা ইঁদুরকে দেখে সে যদি
সিংহের মতো ভয় পাওয়া শুরু করে। এই যে সামাজিক একটা বিবর্তন, মনস্তাত্ত্বিক একটা পরিবর্তন আমাদের এই সমাজে গত 17 মাসে সেই জিনিসগুলো হয়ে গেছে। এরপরে আমাদের যে অভাবটা কি, আমাদের যে প্রয়োজনটা কি, আমাদের কালকে যে কি হবে, আমাদের জীবনের যেটা ছন্দ, তাল, লয়, গতি, জীবনের যে আমরা জীবনটাকে একটা রেল লাইন যদি বলি, সেই রেল লাইনের উপর আমরা বসে আছি, কিন্তু আমরা জানি না আমাদের গন্তব্য কোথায়। সব মিলিয়ে আমাদের জাতীয় জীবন, অর্থনীতি, রাজনীতি, ধর্ম সব কিছু তছনছ হয়ে গেছে। ওই যে মাহফুজ আনাম সাহেব খুব সুন্দর করে বলছে যে এখানে বাক স্বাধীনতা দূরের কথা, প্রাণে বেঁচে থাকাই তো দায় হয়ে গেছে। রাজনীতির কথা কি বলবো, মানে সরেয়া থেকে একেবারে মানে র পর্যন্ত, বৈষ্ণব র পর্যন্ত এই মুহূর্তে মানে এক নাগারে বলে যেতে পারবে আমি এরকম কোনো বাঙালি দেখি না। সব ভুলে গেছে, বিশ্বাস করেন, ABCDও ভুলে গেছে অনেকে, সরেয়া ক খ সব কিছু ভুলে গেছে। রাজনীতি আমাদেরকে আমার নতুন করে এই যে এখন যারা আছে তাদের কাছে জনাব গোলাম মাওলা রনি, আব্দুল্লাহ কাফি, সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার বলেছেন বর্তমানে নির্বাচনী অঙ্গন ও রাজনৈতিক দলগুলোতে কালো টাকার প্রভাব ও পেশি শক্তি নির্ভর রাজনীতি ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। অনেক ক্ষেত্রেই দীর্ঘদিন দলের সঙ্গে যুক্ত থেকেও বিপুল অর্থ দিতে না পারায় মনোনয়ন বঞ্চিত হওয়ার ঘটনাও ঘটছে, যা রাজনৈতিক দলের ভেতরের দুর্নীতির চিত্র স্পষ্ট করে। তাহলে আর আসলে সৎ কিংবা ত্যাগীরা রাজনীতিতে কিভাবে টিকে থাকবে? আবারও কি আমরা মনোনয়ন বাণিজ্যের যুগেই ফিরে গেলাম? এটা বদিউল আলম মজুমদারের আবিষ্কার নিশ্চয়ই না। এটা তো গত 15 বছর শেখ হাসিনার যে 15 বছর শাসন, তার আগের শাসন আমরা সবসময় দেখেছি যে মনোনয়ন বাণিজ্য একটা বড় বিষয়, এবং রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দের, বিশেষ করে বর্জুয়া রাজনৈতিক দলগুলির নেতৃবৃন্দের এটা একটা মানে বড় ব্যবসা। সেটা শুধুমাত্র যে জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রে তা না, সেটা উপজেলা বলেন, ইউনিয়ন পরিষদ বলেন, কিংবা জেলা পরিষদ বলেন, সর্বত্র হলো একটা মনোনয়ন বাণিজ্য। এবং এইটা দলের ফান্ডের নামে না হয়, কিন্তু এই দলের ফান্ডে যায় কিনা জানি না, কারণ নির্বাচন কমিশনে যে দলগুলি যে হিসাব দেয় তাতে তো এই শত শত কোটি টাকার কোনো হিসাব নাই। হায়েস্ট হিসাব থাকে হচ্ছে 10, 12, 15 কোটি টাকার হিসাব থাকে। তো ফলে এই আমরা যে গণঅভ্যুত্থানটা করলাম, শেখ হাসিনা যে 3টা নির্বাচন, 2014 সালে 5 জানুয়ারি নির্বাচন, 2018 সালে 30 ডিসেম্বরের নির্বাচন, 2024 সালে 7 জানুয়ারি নির্বাচন, এই প্রত্যেকটা নির্বাচনেই তো আপনার উনি যেই কথাগুলি বলল সেইগুলি আমরা দেখেছি। পেশি শক্তি, কালো টাকা, ধর্মের অপব্যবহার, প্রশাসনিক কারসাজি। তো এই যে গণঅভ্যুত্থানটা হলো তার প্রধান লক্ষ্যটা কি ছিল? যে জনগণের ম্যান্ডেট দেওয়ার যে ক্ষমতা আর জনগণের সম্মতি প্রদানের যেই অধিকার, সেই অধিকার ফিরিয়ে দিতে হবে। এখন কি বলে আপনার বদিউল আলম সাহেব, তিনি তো নির্বাচন সংস্কার কমিশনের প্রধান ছিলেন, তিনি ঐক্যমত্য কমিশনেরও একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি বলুন যে এই গত 16 মাসে দৃশ্যমান এমন কি পরিবর্তন তারা করেছেন যাতে নির্বাচনটা আপনার হচ্ছে এই কালো টাকা মুক্ত, পেশি শক্তি মুক্ত। এবং সেই সঙ্গে আমরা নির্বাচন প্রক্রিয়া নিয়েও কিন্তু নানা অভিযোগ দেখছি। প্রবাসী পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ, ইসির কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি, এবং কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। পুরো প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ কাছে রেখে যেতে চাই। জনাব আব্দুল্লাহ কাফির, প্রবাসী পোস্টাল ব্যালটে অনিয়মের অভিযোগ, ইসির কাছে ব্যাখ্যা দাবি করেছে বিএনপি, এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন কোথাও কোথাও এখনই ভোটিং শুরু হয়ে গেছে। অভিযোগ অনিয়মের নিষ্পত্তি না হলে পোস্টাল ব্যালট কি বৈধতা হারাবে? না, পোস্টাল ব্যালট তো একটা দীর্ঘদিনের একটা মানে আমাদের চাওয়া। যারা আমাদের দেশে প্রবাসীরা, আমাদের যারা রেমিটেন্স আর্নার এবং আমাদের কি বলে অর্থনীতির চালিকা শক্তি, এবং যে গার্মেন্টসের সাথে যদি আপনি কি বলে আপনার প্রবাসী শ্রমিকদের তুলনা করেন, আমাদের গার্মেন্টস $45 বিলিয়ন আয় করে, তার মধ্যে আবার ব্যাক টু ব্যাক এলসির মাধ্যমে হলো চলে যায় অনেক 10% থাকে, 13 বিলিয়ন হয়তো বা 13-14 বিলিয়ন হয়, কিন্তু আমাদের যারা রেমিটেন্স পাঠায় 100%, এবং এটা হলো 20-25 বিলিয়ন ডলার। সো এই লোকগুলি অনেক দিন ধরে তাদের ভোটিং রাইটস চাচ্ছিল, এবং অনেকে কিন্তু অনেক বছর থাকে, হ্যাঁ, বছরের পর বছর ধরে তারা হলো বিদেশে থাকে। এমন অনেক আছে যারা মিডল ইস্টে আছে 20 বছর, 30 বছর, 40 বছর ধরে আছে,
এমন আমার বাড়ি কুমিল্লা এবং আমার বাড়ি গ্রামের প্রচুর মানুষ মধ্যপ্রাচ্যে আছে, মালয়েশিয়া আছে, এবং ধরেন শহীদপুর মাদারীপুরের অনেক মানুষ ইটালিতে আছে, প্রায় 10 লক্ষ মানুষ ইটালিতে আছে। তো এদের তো ভোটিং রাইট দরকার। কিন্তু দেখেন এই যে মানে এই যে ব্যালট মানে পোস্টাল ব্যালট, এটা বিদেশিদের জন্য। আবার দেশেও যারা হলো মানে স্থানান্তর যারা আছেন তাদেরও তো ভোটিং রাইটস থাকা দরকার, তাদেরও মানে পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার সুযোগ দেওয়া উচিত। কিন্তু বিদেশে যে ঘটনাটা ঘটলো, আমাদের কাছে অনেক ইনফরমেশন এখন আসছে যে একটা মানে ঠিকানায় যাচ্ছে, ওইখানে একটা দলের ক্যাডাররা হলো এগুলি মানে তাদেরকে দিয়ে অর্গানাইজ করেছে, এখন তারা ডেস্ক ওপেন করেছে, তারা হলো সেগুলি হলো বিভিন্ন জনকে ডিস্ট্রিবিউট করছে এবং বলছে যে ইলেকশনের দিন আপনারা এখানে আসবেন বা ইলেকশনের আগে নির্দিষ্ট সময় এখানে আসবেন, আমরা আপনাদের ভোট দেওয়ার ব্যবস্থা করে দেব। এবং যে ওটিপি, তারপর যেই প্রসেসের মধ্যে দিয়ে যে অ্যাপস ইউজ করা, সেই অ্যাপস ইউজ তো আমাদের দেশে, আমাদের হয়তো অনেক যারা প্রবাসী যারা আছেন বিশেষ করে মধ্যপ্রাচ্যে, আমাদের সৌদি আরবে তো শুনি 50 লক্ষ বেশি মানুষ থাকে। তো এদেরকে কিন্তু মানে জামাত ইসলামের সাথে কিন্তু একটা সম্পর্ক অন্যভাবে তৈরি হয়েছিল। যেমন ইসলামী ব্যাংকের যে রেমিটেন্স কালেক্টিং ব্রাঞ্চ যেগুলো আছে, সেগুলির মধ্যে তাদের একটা কানেকশন আগে থেকে আছে। সেই কানেকশনগুলি ইউজ করে মানে আপনার এই যে পোস্টাল ব্যালট প্রসেস, এটাকে কারাপ্ট করে ফেলা হয়েছে। তা আমরা যেই আমাদের দেশের মানুষ যে আকাঙ্ক্ষা থেকে এটা করতে চেয়েছিল, বা আমরা দল হিসাবে কমিউনিস্ট পার্টি এই পোস্টাল ব্যালটের পক্ষে আমরা ছিলাম, এখন দেখা যাচ্ছে এটা তো সাপে কি বলে বয় সাপ হয়ে গেছে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আব্দুল আল কাফি রতন। এই জিনিসটা যদি কারাপশন দূর করা না যায়, আমি মনে করি এটা বাতিল করা। ধন্যবাদ জানাচ্ছি জনাব গোলাম মাওলা রনি। 24 গণঅভ্যুত্থানের পর আমরা তো ভিন্ন বাস্তবতা দেখব বলে স্বপ্ন দেখেছিলাম, তারপরেও কি নির্বাচনে কারসাজি কিংবা কারচুপির পুরোপুরি সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে? আমাদের ভয় হচ্ছে কি, অতীতে যে কারচুপিগুলো হলো বা হতো, ওইরকম সমপর্যায়ে যদি কোনো কারচুপি হয় তাহলে হয়তো আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে ওইগুলো মোকাবেলা করতে পারবো। কিন্তু এবার যারা কারচুপি করার চেষ্টা করছে, মানে তারা ইউনিক, তাদের চিন্তা চেতনা, তারা চেষ্টা করছে, যারাই চেষ্টা করছে, আমি কারো নাম বলবো না, তাদের চিন্তা চেতনা এতটা ইউনিক, আমাদের বাইনোকুলারে ধরা পড়ছে না। এই যে ধরুন পোস্টাল ব্যালট নিয়ে যে ঘটনাটা ঘটলো, এটা ধরা না পড়লে বিশ্বাস করেন আমার মাথায় যদি 1 ঘন্টা কেউ হাতুড়ি দিয়ে পিটাতো, আমাকে এটা কেউ বুঝাতে পারতো না যে হাউ ইট ইজ পসিবল। এবং প্রতীক বিন্যাস নিয়েও কিন্তু এক ধরনের অভিযোগ আছে। রাইট। এবং এবার প্রতীক বিন্যাসে যে ঘটনাগুলো ঘটছে, কোথায় যে ধানের শীষ, নৌকা তো নাই, ধানের শীষ খুঁজে পেতে যে মানুষ যারা ভোট দিতে যাবে তাদের খুব কষ্ট হবে। হয় আছে এখানে হাত পাখা, তারপরে শাপলাকলি, কিংবা হাত মানে যাকে বলে দাড়িপাল্লা, 1 মিনিটের সামনে মানুষ পেয়ে যাবে। তো এই যে একটা ম্যাটিকুলাস ডিজাইনে ব্যালট পেপার ছাপা হলো, তারপরে এই যে পোস্টাল ব্যালট ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে যা কিছু হলো, আরও যে কত সারপ্রাইজ আমাদের জন্য অপেক্ষা করছে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বলতে পারেন। পাল্টা অভিযোগ তো চলছে। বিএনপির তরফ থেকে যখন পোস্টাল ব্যালটটি অভিযোগ করা হচ্ছে, তখন জামায়াতের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে নির্বাচন কমিশন দ্বৈত নীতি অবলম্বন করছে। এখন হয় কি, বিএনপিকে আপনি এই অর্থে মলম পার্টি বলতে পারেন। মলম পার্টি বলতে পারেন হয় কি, বিএনপি একজন ধরনের অনেকে যে আছে না, মলম বিক্রি করে, টাস করে হাতে একটু লাগাই দেয়, দেখেন সঙ্গে সঙ্গে বিষ ব্যথা কমে গেল, একটু উত্তেজনা আসলো, ঘ্রাণ আসলো, এরকম। তো বিএনপির সাথে সরকারের যারা কর্তা ব্যক্তি যে কাজগুলো করছে, এটা দৃশ্যত উত্তেজনা তৈরি হচ্ছে। যেমন আজকে তারেক রহমান সাহেবের সাথে সপরিবারে দেখা হলো, ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে, তার কন্যা সহ, আর তারেক রহমান সাহেবের কন্যা। হ্যাঁ, শেষ করি। কিন্তু এতে কিন্তু বিএনপির কোনো রাজনীতির উপকার হলো না, কিন্তু কালকে থেকে এটা নিয়ে জামাত কিন্তু খোঁটা দিতে থাকবে। আর অন্যদিকে জামাত যেটা করলো, অর্থাৎ যে পোস্টাল ব্যালটে যদি জামাত এটার কারসাজি করে থাকে, তাতে কিন্তু বিএনপির সর্বনাশ ঘটে গেছে। ধন্যবাদ জানাচ্ছি। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ